নমস্কার। তারিখ 11ই আগস্ট, সাল 1908, সময় সকাল 6টা, আর জায়গা হচ্ছে বিহারের মুজফ্ফরপুর। ভারতবর্ষের সব থেকে কম বয়সী একজন বিপ্লবী যেদিন সকালবেলায় 6টায় যার ফাঁসি হয়ে যায়, ইনি আর কেউ ছিলেন না, ইনি ছিলেন শহীদ ক্ষুদিরাম বোস। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মধ্যে ভারতবর্ষকে সেই বৃদ্ধাবস্থা থেকে যৌবনের জোয়ারে যদি কেউ ভাসিয়ে দিয়ে থাকে, যুবক ভারত তৈরি করার অনুপ্রেরণা দিয়ে থাকে, সেটা হচ্ছে ক্ষুদিরাম বোস, যিনি হাসতে হাসতে এক হাতে ভাগবত গীতা আর মুখে তার হাসি এবং উচ্চারণ ভারত মাতার জয়ধ্বনি। এইটুকু ভয় তার চোখে মুখে ছিল না। হাসতে হাসতে ভারত মাতার জয় ধ্বনি দিয়ে, জয় গান গেয়ে যিনি নিজের জীবন বলিদান দিয়েছেন, ওনার নাম হচ্ছে ক্ষুদিরাম বোস। আজকের যুব সমাজ যারা আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ইতিহাস নিয়ে চর্চা করি, আলোচনা করি, তার উদ্দেশ্য একটাই, যে আগামী প্রজন্মকে এই ক্ষুদিরাম বোসকে না ভুলে গিয়ে তার থেকে অনুপ্রেরণা নিয়ে আগামী দিনের পথ চলা, আগামী ভারতবর্ষকে নির্মাণ করার জন্য নিজেদেরকে সমর্পণ করা। খুব গরিব একটা পরিবার। ওর বাবার নাম ছিল ত্রৈলোক্যনাথ বোস, মার নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। 1889 সালে 3রা ডিসেম্বর ক্ষুদিরাম বোস জন্মগ্রহণ করেছিলেন। জন্মর সাথে সাথে তার পরিবারে একটা দুশ্চিন্তাও ছিল, কারণ ত্রৈলোক্যনাথ বোস এবং লক্ষ্মীপ্রিয়া দেবীর ঘরে আগে 3টি সন্তান ছিল। তার মধ্যে 2জন পুত্র সন্তান খুব বাল্যাবস্থাতেই, ছোট থাকাকালীনই সদ্যজাত অবস্থায় মারা যান। সে কারণে একটা টোটকা উনি ব্যবহার করেছিলেন, যে উনি উনার মেয়ের কাছে 3 মুঠো চালের বিনিময়ে ওনার ছেলেকে উনি বিক্রি করেছিলেন। গ্রামে সেই চালকে আগে খুদি বলা হতো, তো সেই হিসেবে সেখান থেকেই ওর নাম হয় ক্ষুদিরাম। খুব বাল্য বয়সেই, 5 বছর বয়সেই উনি পিতৃহারা মাতৃহারা হন। বড় বোনের কাছেই উনি মানুষ হয়েছেন। উনি যখন ক্লাস 9-এ পড়েন, তখনই উনি অনুশীলন সমিতিতে যোগ দিয়েছিলেন। ভগ্নী নিবেদিতা এবং অরবিন্দ ঘোষ, ওদের দুজনের বক্তৃতা শুনেছিলেন এবং দেশাত্মবোধ সম্পর্কে যেই ভাষণ, সেখানে শহীদ ক্ষুদিরাম অনুপ্রাণিত হয়েছিলেন এবং সেই প্রেরণায় অনুপ্রাণিত হয়ে উনি দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। উনি যোগদান করলেন সেই অনুশীলন সমিতিতে। সেখানে মাত্র 15 বছর বয়সে অরবিন্দ ঘোষের একটা পত্রিকা বন্দে মাতরম, সেটা তখনকার সময় ভারতবর্ষ ইংরেজদের বিরুদ্ধে দেশাত্মবোধ জাগিয়ে তোলার জন্যে সেই পত্রিকা উনি বার করেছিলেন। সেই পত্রিকা বিলি করার বিনিময়ে ক্ষুদিরাম বোসের জেল হয়েছিল। ভেবে দেখুন, মাত্র 15 বছর বয়স, তার জেল হয়েছিল সেই পত্রিকা বিলি করার বিনিময়ে। এবং তখন ডগলাস কিংসফোর্ড,
ডগলাস কিংসফোর্ড ছিলেন তখন ম্যাজিস্ট্রেট। তো ওই ক্ষুদিরাম বোসের বয়স কম দেখে ওকে জেলে না ঢুকিয়ে তখনকার সময়ে কিংসফোর্ড এতটাই অত্যাচারী ছিলেন যে কোনো ছোট ছোট অপরাধের জন্যে 15টা করে চাবুক মারা হতো, রক্তাক্ত করা হতো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে, যারা ছোট ছোট সাধারণ সাধারণ অপরাধমূলক বা অপরাধ মানে কি, ভারতবর্ষের ভারত মাতার স্বাধীনতা সংগ্রামের ক্রান্তিকারী যারা ছিলেন, যারাই অংশগ্রহণ করতেন তাদেরকে চাবুক মারা হতো এবং রক্তাক্ত করে দিত। তো ক্ষুদিরাম বোসকেও এরকম সেই বন্দে মাতরম পত্রিকা বিলি করার অপরাধে গ্রেপ্তার করা হয় এবং তাকে চাবুক মারা হয়েছিল। 1905 সাল যখন বাংলা ভাগ হয় তখন বিদেশি বস্ত্র পরিত্যাগ করার একটা আন্দোলন তখন চলছিল। সেই সময়ে বিদেশি বস্ত্র পরিত্যাগ করার জন্য একটা অভিযান চলছিল। সেই অভিযানে ক্ষুদিরাম বোস অংশগ্রহণ করেছিলেন এবং তখনকার সময়ে যেই সমস্ত ব্যবসায়ীদেরকে নিষেধ করা হয়েছিল তারা যেন বিদেশি বস্ত্র বিক্রি না করে, তারা এই নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা বিদেশি বস্ত্র বিক্রি করছিলেন। তখন ক্ষুদিরাম বোস সেই বিদেশি বস্ত্র যেখানে রাখা হতো সেই গোডাউন, সেটাকে উনি জ্বালিয়ে দিয়েছিলেন। তারপর ক্ষুদিরাম বোস দায়িত্ব পান কিংসফোর্ডকে হত্যা করার জন্য, কারণ যেই হিংস্র, যে নৃশংসভাবে ভারতীয়দের উপর অত্যাচার করছিলেন ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড, তাকে শিক্ষা দেওয়ার জন্য অনুশীলন সমিতি এবং ক্রান্তিকারী সংগঠনের তরফ থেকে ক্ষুদিরাম বোসকে দায়িত্ব দেওয়া হয় এবং তার সাথে ছিলেন প্রফুল্ল চাকি। এবার ডগলাস কিংসফোর্ডকে হত্যা করার জন্য ওরা পরিকল্পনা গ্রহণ করলেন এবং সেই একটা বইয়ের মধ্যে একটা বোমা রেখে সেই ডগলাস কিংসফোর্ডের কাছে সেটা পাঠানো হয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে ডগলাস কিংসফোর্ড তখন সেই বইটা ওটা খোলেননি। অন্য আর একজন ইংরেজ আধিকারিক তখন সেখানে ইনজিওর্ড হয়েছিল, সেই যাত্রায় উনি বেঁচে গেছিলেন। তো ইংরেজদের কাছে অলরেডি, ইংরেজ প্রশাসনের কাছে অলরেডি খবর ছিল যে ডগলাস কিংসফোর্ডকে হত্যা করার মানে একটা এই ধরনের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। তখন সেখানে তাকে ট্রান্সফার করে বিহারের মুজফ্ফরপুরে পাঠিয়ে দেওয়া হয়। তো তখন ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি দুজনেই পাড়ি দিলেন কিংসফোর্ডকে হত্যা করার জন্য সেই মুজফ্ফরপুর। ওইখান থেকে কিংসফোর্ড যেখানে থাকতেন সেইখানে ওরা আড়ি পেতে বসেছিলেন এবং দেখছিলেন কখন উনি বেরোন, কখন উনি ঢোকেন এবং সেই সময়কালগুলো ওরা পর্যবেক্ষণ করেন। তারপরে দেখলেন সন্ধেবেলায় স্টেশন ক্লাব সংলগ্ন একটা জায়গায় প্রত্যেক দিন বিকেলবেলায় সেখানে বিভিন্ন ইংরেজ আধিকারিক যারা ছিলেন তারা যেতেন। একটা ক্লাব ছিল সেখানে মদ্যপান এবং বিভিন্ন প্লেয়িং কার্ডস এই সমস্ত কিছু খেলাধুলো করতেন, তারা এন্টারটেইনমেন্টের জন্য সেখানে যেতেন। তো ঠিক সেই সময়টাই বেছে নেওয়া হয় এবং সেই কিংসফোর্ডের সেই পার্টি শেষে যখন উনি ফিরছিলেন তখন ঠিক সেম আরেকটা গাড়ি সেখানে ছিল এবং প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস তখন ভুল করে ওই গাড়িতেই বোমাটা মেরে দিয়েছিলেন। ওরা ভেবেছিলেন যেটা ডগলাস কিংসফোর্ডের গাড়ি এবং সেই গাড়ির মধ্যেই ভেবে বোমা নিক্ষেপ করেছিলেন। তখন কিন্তু সেটা তারা জানতেন না, তারা সেখান থেকে পালিয়ে যান। দুজন ইংরেজ মহিলা, ব্রিটিশদের একজন জাজ, ওনার কেনেডি বলে একজন, তো ওনার স্ত্রী এবং ওনার কন্যা সেই গাড়িতে ছিলেন। ভুলবশত তারা বোমা নিক্ষেপ করেছিলেন এবং তারা ভেবেছিলেন যে কিংসফোর্ড মারা গেছে। ওইখান থেকে তৎক্ষণাৎ তারা পালিয়ে যান। পালিয়ে যাওয়ার রাস্তায় দুই অভিমুখে চলে যান। 15-20 মাইল যাওয়ার পর ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি দুইজন ছুটে যান। তো প্রথম অবস্থায় প্রফুল্ল চাকি ধরা পড়েন এবং প্রফুল্ল চাকি ধরা পড়ার পরে ইংরেজদের কাছে যখন নাম জিজ্ঞাসা করা হয়
তখন উনি ভুল নাম বলেন এবং সেই নাম তার যথার্থতা, তার পরিচয় জানার জন্যে প্রফুল্ল চাকির গলা কেটে তাকে কলকাতায় পাঠানো হয়েছিল শনাক্ত করার জন্য, তার মাথাটাকে পাঠানো হয়েছিল শনাক্ত করার জন্য, এবং তাকে ধরিয়েও দিয়েছিল তখনকার সময় আমাদের ভারতবর্ষেরই ওই লোকাল যারা ইংরেজদের তাবেদার ছিলেন। দেখুন, ভারতবর্ষের রাজনীতি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, প্রত্যেকটা সময় এই ধরনের মানুষ ছিল যারা দেশের মধ্যে থেকে দেশের খেয়ে বিদেশিদের গুণগান করতেন। সেটা তখনও ছিল, এখনো আছে। ভারতেরই ছিলেন যারা প্রফুল্ল চাকির খবর দিয়েছেন এবং তাকে ধরতে সাহায্য করেছিলেন। তো যাই হোক, সারা রাত্রি 30 মাইল হাঁটার পরে ক্ষুদিরাম বোস ক্লান্ত এবং বিধ্বস্ত ছিলেন। স্টেশনে গিয়ে উনি একটা দোকানে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলেন, এটা কিছু কেনার জন্য উনি গেছেন। তো তখন ওইখানে যে দোকানদার ছিলেন উনি খবর দিয়ে ইংরেজদেরকে ক্ষুদিরাম বসুকে ধরিয়ে দিয়েছিলেন। ওইখানে লোকাল লোকজন সাপোর্ট করেছিলেন এবং ওই যেই রাস্তা দিয়ে গেছিলেন সেগুলোকে ইংরেজদের কাছে ইনফরমেশন পৌঁছে দিয়েছিলেন। ভাবতে পারছেন যে নিজের জীবন ভারতবর্ষ স্বাধীন, ভারত মাতাকে স্বাধীন করার জন্যে অর্পণ করে দিয়েছিলেন সেই ভারতবর্ষের নাগরিকরাই। এটা ভারতবর্ষেই হয়, ভারতবর্ষের নাগরিকরাই ওকে ধরিয়ে দিলেন। ক্ষুদিরাম বসু যখন শুনতে পেলেন যে কিংসফোর্ড মারা যাননি, দুইজন সাধারণ নাগরিক মারা গেছেন, ইংরেজ মহিলা, উনি অত্যন্ত ব্যথিত হলেন। ওনার কাছেও বন্দুক ছিল, উনি সেটা চালাতে পারতেন, কিন্তু উনি করেননি। জেলে নিয়ে যাওয়া হয়। তো জেলে নিয়ে যাওয়ার পরে যথারীতি তার বিচার ব্যবস্থা চলে। 13ই জুন 1908 সাল ক্ষুদিরামের ফাঁসি ঘোষণা করা হয় এবং যেই জাজ ওনাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার ফাঁসি হয়েছে সেটা তুমি বুঝতে পারছো, তোমার যে শাস্তি হয়েছে সেটা তুমি বুঝতে পারছো? ক্ষুদিরাম তার উত্তরে বললেন, হ্যাঁ বুঝতে পারছি, তবে আমি কিছু বলতে চাই। বলে উনি বলতে শুরু করলেন যে আমাকে যদি একটু সময় দেওয়া হয় আমি বলতে পারি যে কিভাবে যেই বোমাটা নিক্ষেপ করা হয়েছিল সেই বোমাটা কিভাবে বানানো হয়েছিল। ওনার উদ্দেশ্য ছিল এই কথাটা বলার, কিন্তু তাকে সেই সুযোগ দেয়া হয়নি। ভাবতে পারছেন যে যার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে সেই মুহূর্তেও ক্ষুদিরাম, যারা সাংবাদিক, সংবাদ মাধ্যম সেখানে উপস্থিত ছিল, বিভিন্ন ক্রান্তিকারী ভাইরা সেখানে উপস্থিত ছিল, তাদের কাছে বোমা বানাবার সেই ফর্মুলাটা উনি বলতে চাইছিলেন, যাতে করে ইংরেজদের উপরে সেই বোমা নিক্ষেপ করে তাদের কান খুলে দেওয়া যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও ক্ষুদিরাম এই কাজটা করার চেষ্টা করেছেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমার মনে হয় না এইরকম বিরল ঘটনা আর হয়েছে, যে যখন উনি সকাল 6টায় 11ই আগস্ট 1908 সাল যখন ফাঁসিতে ঝোলাবার জন্যে ক্ষুদিরাম বোসকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন একটা ফোঁটাও ভয় তার চোখে ছিল না। ভারত মাতার জয়গান এক হাতে, ভাগবত গীতাকে নিয়ে বীরদর্পে ফাঁসির দড়িকে চুমু দিয়ে তার জীবন উনি উৎসর্গ করে দিয়েছেন এবং যুবকদেরকে অনুপ্রেরণা দিয়ে গেছেন। উনার মৃত্যুর পরে উনার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় উনাকে যখন দাহ করা হয়, সেই দাহের যেই ভস্য, সেটাকে নিয়ে কারাকারি লেগে গেছিল সেই সময়, তৎকালীন সময়ে। এটা ভারতবর্ষের ইতিহাসে আর কারোর ক্ষেত্রে হয়নি। যাকে দাহ করা হচ্ছিল তার যেই চিতাভস্য, সেই ভস্যকে কারা নিয়ে যাবে, কে নিয়ে যাবে, তার জন্য কারাকারি শুরু হয়ে গেছিল। মায়েরা সেই ভস্যকে হাতে নিয়ে তাবিজ বানিয়ে বাচ্চাদের গলায় পরিয়েছিলেন এবং অনুপ্রেরণা দিয়েছিলেন যে ক্ষুদিরাম বসুর মতো বাহাদুর হতে হবে। এই রাষ্ট্রের, এই মায়ের বীর সন্তান ক্ষুদিরাম বসুর মতো
ক্ষুদিরাম বসুর থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের জীবনকে প্রতিফলিত করতে হবে। ভারতবর্ষের ইতিহাসে মনে হয়, আমার ভারতবর্ষে নয় সারা পৃথিবীর ইতিহাসে মনে হয় এরকম আর হয়নি এরকম ঘটনা, যে একটা মানুষ মরে যাওয়ার পরে, একটা মানুষ মারা যাওয়ার পরে তার যেই ছাই পোড়ানো, সেই ছাইকে নিয়ে কারাকারি হয়েছে। কারা সেই ছাই নিয়ে যাবে? ক্ষুদিরাম বোস যখন মারা যান, যুবকদের মধ্যে পশ্চিমবঙ্গের বাংলার যারা কাপড়ের তৈরি করতেন, সেই ধুতির মধ্যে ক্ষুদিরাম লেখা ধুতি ছাপানো তখন তৈরি হচ্ছিল। এবং তখনকার সময় যে যুবকরা যারা কলেজে পড়তেন, ইউনিভার্সিটিতে পড়তেন, স্কুলে পড়তেন, তারা সেই ধুতি পরে স্বাধীনতা সংগ্রামের জন্য উজ্জীবিত হয়েছিলেন। সেটা সত্যি, মানে আমরা আজকে ক্ষুদিরাম বসুকে হয়তো অনেকেই ভুলে গেছি, কিন্তু যুবকদের কাছে, যুব সমাজের কাছে আমার বিনীত আহ্বান থাকবে, যেই 18 বছর বয়সে একটা যুবক পড়াশোনায় ব্যস্ত থাকে, একটা যুবক তার ভবিষ্যৎ নির্মাণের জন্যে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে প্রচেষ্টায় মত্ত থাকে, যে বিভিন্ন খেলাধুলা অন্য বিষয়ের মধ্যে নিজেকে আবদ্ধ রাখে, একটা রঙিন দুনিয়াতে যাওয়ার পরিকল্পনায় সে স্বপ্নে বিভোর থাকে, সেই ক্ষুদিরাম সেই বয়সে স্বাধীনতা সংগ্রামের জন্য আত্মবলিদান দিয়েছিলেন। সারা ভারতবর্ষের যুবকদের মধ্যে একটা জোয়ার তুলে দিয়েছিলেন। হয়তো সেটাই প্রথম যে ভারতবর্ষের প্রত্যেকটা যুবকের মনে একটা জায়গা করে দিয়েছিলেন, যে আমার ভারতবর্ষকে, এই ইংরেজদের, ভারত মাতাকে এই ইংরেজদের শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে, স্বাধীন করতে হবে। এই ধরনের অনুপ্রেরণা যদি এত অল্প বয়সে কোনো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী থেকে তাকে দেশের জন্য শহীদ হয়েছেন, সেটা হচ্ছেন শহীদ ক্ষুদিরাম। তো যুবকদের কাছে একটা আবেদন থাকবে, আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের জনসাধারণ, এই ভারতবর্ষের স্বাধীনতা অনেক আত্মবলিদান, অনেক আত্মত্যাগের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে যেন আমরা অপব্যবহার না করে, এমন কিছু না করি যাতে রাষ্ট্রের ক্ষতি হয়। এই রাষ্ট্র নির্মাণের জন্যে আমাদের শহীদ ক্ষুদিরামকে আমাদের মনে রাখতে হবে, আমাদের নমন করতে হবে। এইরকম একটা রাষ্ট্রপুরুষ, যে জীবনের এত অল্প বয়সে সারা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছেন, বৃদ্ধ ভারতকে যুবাবস্থায় ফিরিয়ে এনে দিয়েছেন, যুবকদের মধ্যে অনুপ্রেরণার সেই উৎসাহের জোয়ার এই ভারত মাতাকে স্বাধীন করার জন্যে উনি এনে দিয়েছিলেন। এই রাষ্ট্রপুরুষ, এই বীরপুরুষকে আমার প্রণাম।